সো আমরা যেটা বলতেছিলাম যে কমার্শিয়াল অ্যাক্টিভিটি আমাদের সে কেন লাগবে, ঠিক আছে। যে কোনো বিজনেস করতে হলে আমাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে হবে, স্পেশালি সেটা যদি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস হয়, ঠিক আছে। কারণ হলো আপনি যখনই ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতে যাবেন তখন আন্তর্জাতিক যে রুলসগুলো আছে, ঠিক আছে, সেগুলো আপনাকে শিখতে হবে, যেগুলো আমরা সামনে আলোচনা করব। সো যে কোনো একটা বিজনেস শুরু হবে কোথা থেকে? ইনভেস্টমেন্ট থেকে। বিজনেস শুরু হবে কোথা থেকে? ইনভেস্টমেন্ট থেকে, ঠিক আছে। সো ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া তিনটা ভাবে ভাগ করা যায়। একটা হলো এফডিআই, দেখবেন প্রচুর ফিনান্সিয়াল নিউজে যখন থাকে তখন দেখবেন এফডিআই শুনেন, রাইট? এফডিআই মিনিং কি? এফডিআই হলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এফডিআই মিনিং কি? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে কি? দেখবেন আমাদের যতগুলো ইপিজেড আছে, ইপিজেডগুলোতে অনেক বিদেশি কোম্পানি, রাইট? হ্যাঁ। সো ওইখানে কি করে? ফরেনাররা মানে বিদেশিরা সরাসরি ইনভেস্ট করে, ঠিক আছে, যেটাকে আমরা বলি এফডিআই। সো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হইলে সেটা অবশ্যই ইপিজেডের ভিতরে হইতে হবে। ইপিজেডের বাইরে কখনোই কোনো ফরেনার ইনভেস্ট করতে পারে না, ঠিক আছে। এই কারণে দেখবেন সকল বিদেশি কোম্পানিগুলাই ইপিজেডের ভিতরে, ঠিক আছে। ইপিজেডের ভিতরে কিন্তু বাংলাদেশি কোম্পানিও আছে, সেটা থাকতে পারে, সমস্যা নেই। বাট যে কোনো বিদেশি কোম্পানি ইনভেস্ট করতে চাইলে তাকে অবশ্যই ইপিজেডের ভিতরে করতে হবে। হ্যাঁ, এটি হলো ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড একটা অপশন হলো, যেমন ধরেন আমরা অনেক কোম্পানি দেখি, বিদেশি কোম্পানি কিন্তু ইপিজেডের বাইরে, দেখছেন? হ্যাঁ, রাইট। সো বিদেশি কোম্পানি কিন্তু ইপিজেডের বাইরে। একটু আগে আমি কি বললাম যে বিদেশি কোনো কোম্পানি ইপিজেডের বাইরে করতে পারবে না, তাকে অবশ্যই ইপিজেডের ভিতরে করতে হবে। তাহলে বিদেশি কোম্পানি যেগুলা ইপিজেডের বাইরে করলো কোম্পানি ইনভেস্টমেন্টটা, তাহলে তারা কীভাবে করলো? সেটা হলো জয়েন্ট ভেঞ্চার। কি? জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চারে কি করে? কোনো এক বাঙালির সাথে অন্য কোনো ফরেনার মিলে ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে, সেটাকে আমরা বলি জয়েন্ট ভেঞ্চার, ঠিক আছে। সো জয়েন্ট ভেঞ্চারে অবশ্যই একজন বাঙালি, এক বা একাধিক থাকতে পারে, বা কমপক্ষে একজন বাঙালি থাকবে, তার সঙ্গে কোনো একটা ফরেনার কি করবে? জয়েন্ট ভেঞ্চারে ইনভেস্ট করবে, ঠিক আছে। এই ক্ষেত্রে বেশিরভাগই যেটা হয়, ফরেনারে ইনভেস্ট করে আর বাঙালি তার জয়েন্ট ভেঞ্চারে পার্টনার হয়, যাতে করে তার ইপিজেডের বাইরে ব্যবসা করতে পারে। কারণ ইপিজেডের ভিতরে ব্যবসা করার চেয়ে বাইরে ব্যবসা করা খরচ কি? কম, ঠিক আছে। আর ইপিজেডের ভিতরেও রুলস রেস্ট্রিকশন অনেক হাই, আর ইপিজেডের বাইরে অনেক সহজেই এটা করা যায়। কিন্তু সেই ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে অবশ্যই কোনো না কোনো একজন বাংলাদেশির সাথে পার্টনারশিপে ব্যবসাটা করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি জয়েন্ট ভেঞ্চার। আরেকটা হলো লোকাল। লোকাল মানে যে কোনো বাংলাদেশি যে কোনো একটা কোম্পানি খুলে ফেললো, ঠিক আছে, সেটাকে আমরা কি বলতেছি? লোকাল। সো তাহলে ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া কয়টা ভাবে হইলো? একটা হলো একবারে পিওরলি ফরেনার্সদের জন্য, একটা পিওরলি লোকালসদের জন্য মানে যারা বাংলাদেশি, আরেকটা হলো জয়েন্ট ভেঞ্চার। ক্লিয়ার কনসেপ্টটা? ওকে, গুড। এরপর আমরা দেখি যে এইসব ইনভেস্টমেন্ট করতে গেলে কি কি ধরনের কোম্পানি মানে বডির সাথে, মানে গভর্নমেন্ট বডির সাথে আমাদের কাজ করতে হয়। সার্টিফিকেট নিতে হয়, মেমোরেন্ডাম আর্টিকেল করতে হয়, বিডা রেজিস্ট্রেশন করতে হয়, ডট রেজিস্ট্রেশন করতে হয়, এনওসি করতে হয়, ট্রেড লাইসেন্স লাগে, স্ট্রাকচার ডিজাইন অ্যাপ্রুভাল নিতে হয়, বিল্ডিং লেআউট অ্যাপ্রুভাল নিতে হয়, বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল নিতে হয়, বিল্ডিং লেআউট অ্যাপ্রুভাল ফর ফ্লোর প্ল্যান, প্রতিটা ফ্লোরের প্ল্যান দিয়ে অ্যাপ্রুভাল নিতে হয়, সয়েল টেস্ট করতে হয়, ঠিক আছে। তারপর হলো ল্যান্ড ওনারশিপ পেপার, রেন্ট এগ্রিমেন্ট, এগুলো করতে হয়। নিজের ওনারশিপ হয় তাহলে ওনারশিপ, আর যদি ভাড়ায় হয় তাহলে ভাড়ার এগ্রিমেন্ট দেখাইতে হয়। তারপর ল্যান্ডলর্ড কনসার্ন এবং আন্ডারটেকিং, ব্যাট রেজিস্ট্রেশন, টিন সার্টিফিকেট, এই জিনিসগুলো এই গভর্নমেন্ট বডি থেকে কী করতে হয়? নিতে হয়। তারপর ফ্যাক্টরি লাইসেন্স, মেম্বারশিপ, বিজিএমইএ অথবা বিকেএমইএ, আইআরসি, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট,
ERC, Export Registration Certificate, EBP, Export Promotion Bureau Enrollment, Fire License, MUSOC, ভ্যাটের জন্য এটা, তারপর হলো বয়লার লাইসেন্স রেজিস্ট্রেশন, তারপর ওয়েবার অফ পারমিশন অফ জেনারেটর, গ্রুপ ইন্স্যুরেন্স, বন্ড লাইসেন্স। বন্ড লাইসেন্সটা কেন লাগবে? আদারওয়াইজ আপনি ইম্পোর্ট ফেব্রিক কি আনতে পারবেন না। আমরা যখন কোনো একটা ফেব্রিক ইম্পোর্ট করলে কি দিতে হয় না, আমাদের ব্যাড ট্যাক্সের ছাড় আছে, ঠিক আছে। বন্ড লাইসেন্স থাকলে সেটা পারবেন, না থাকলে পারবেন না। তারপর হলো জেনারেল বন্ড, ঠিক আছে। তারপর এনভায়রনমেন্টাল সার্টিফিকেট অ্যান্ড IT 10B, ঠিক আছে। এই সার্টিফিকেটগুলো কি ব্যবসা শুরু করতে হইলে আপনার লাগবে। এই যে হলো লেটার অফ ক্রেডিট। এলসি মানে কি? লেটার অফ ক্রেডিট, ঠিক আছে। সো লেটার অফ ক্রেডিট কি সংক্ষেপে বলা হয় এলসি, ঠিক আছে। সো আসলে এলসিটা কি এবং এটা দিয়ে কি করে এবং এটার কার্যকারিতা কি, ঠিক আছে। এলসি হলো মেইনলি লেটার অফ ক্রেডিট। এর মানে হলো এটা একটা লেটার যেটা একটা ক্রেডিটকে সুবিধা দেয়, মানে ক্রেডিটের সুবিধা দেয়। কীরকম? মানে আমরা যখন কোনো একটা লোন করি, তো সেই লোনে যে আমরা টাকা পয়সা পাই সেটাতে কাজে লাগাই না, ঠিক আছে। সো লেটার অফ ক্রেডিট হলো এক ধরনের টাকা পয়সার একটা লেটার দেওয়ার মতো। কীরকম? এই লেটার যখন আমাদের ব্যাংকে আমরা পেয়ে যাই, তখন সেটার এগেনস্টে আমরা আরও অনেকগুলো ব্যাক টু ব্যাক করতে পারি, ব্যাংকের কাছ থেকে পিসি লোন নিতে পারি। মানে এটা আমাদের একটা ক্রেডিট দেওয়ার মতোই কাজ করে, ঠিক আছে। এটা সহজ বাংলা বুঝালাম আর কি, ঠিক আছে। সো মেনলি লেটার অফ ক্রেডিট হলো একটা পেপার, মানে ক্রেডিটের একটা পেপার। লেটার মানে কি? চিঠি, ঠিক আছে। সো ক্রেডিটের একটা চিঠি। এখন লেটার অফ ক্রেডিট হওয়ার আগে আমাদের আরও অনেকগুলা পার্ট আছে, ঠিক আছে। কিছু ডকুমেন্টেশন পার্ট আছে, সেই কাজগুলো হয়ে তারপর লেটার অফ ক্রেডিট হয়, ঠিক আছে। সেগুলো কি কি? লাইট কিনে দিলাম। সো টেক ফাইল কখন পাই আমরা? আইডিয়া আছে কোনো? এটা হলো বায়ার আমাদের প্রথম যখন কোনোটি ইনকোয়ারি দেয়, তখন বায়ার আমাদেরকে একটা টেক ফাইল পাঠায়। কি পাঠায়? টেক ফাইল পাঠায়। এটাকে আমরা বলি টেকনিক্যাল ফাইল, যেটার ভিতরে বায়ারের সকল প্রকার রিকোয়ারমেন্টগুলো দেওয়া থাকে, ঠিক আছে। সেই টেক ফাইল পাওয়ার পরে আমরা বায়ারকে কি করি? প্রাইস অফার করি। কি করি? প্রাইস অফার করি, ঠিক আছে। এখন এই প্রাইস অফার করার সময় আবার আমরা এখানে প্রাইস অফার করার সময় আমাদের অনেকগুলো অপশন থাকে। একটা হলো পেমেন্ট অপশন, ঠিক আছে, যে আমরা পেমেন্টটা কিভাবে পাবো। কারণ পেমেন্টটা কিভাবে পাবো তার উপর ডিপেন্ড করবে আমরা প্রাইস কিভাবে দিব। সামনে যখন আলোচনা করব তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। এরপর হলো লিড টাইম কি হবে? লিড টাইম কি জানেন? লিড টাইম মানে হলো LEAD, লিড TIME, লিড টাইম, ঠিক আছে। লিড টাইম হলো যে আমার যে গার্মেন্টসটা আমি বাইরের কাছ থেকে অর্ডার নিব, সেই অর্ডারটা ডেলিভারি করতে আমার কতদিন সময় লাগবে। বুঝতে পারছি? আমি অর্ডার নিচ্ছি, সেটা ডেলিভারি করতে কতদিন সময় লাগবে, সেটাকে আমরা বলি কি? লিড টাইম, ঠিক আছে। এখন বায়ার যদি কোনো একটা অর্ডারের জন্য লিড টাইম দেয় মনে করেন 90 দিন, ঠিক আছে, কোনো একটা অর্ডারের জন্য দেয় 120 দিন, কোনো একটা দেয় 60 ডেজ, কোনো একটা দেয় 45 দিন, ঠিক আছে। সো ওই লিড টাইমের উপরে আমার প্রাইস কেন ভেরি করবে? কারণ হলো যদি লিড টাইম কম থাকে, সেই অর্ডারের মেটেরিয়ালগুলো আমাকে কি করতে হবে? অনেক তাড়াতাড়ি করে অ্যারেঞ্জ করতে হবে। সেটা তাড়াতাড়ি করে অ্যারেঞ্জ করতে গিয়ে আমার অনেক সময় কি কোনো ম্যাটেরিয়াল যদি বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়, সেটাকে এয়ার করেও আনা লাগতে পারে, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনার একটা ফেব্রিক চায়না থেকে আনতে হবে,
এখন সেটা যদি আপনি সিতে নিয়ে আসেন তাহলে আপনার খরচ কম পড়বে, কিন্তু আপনার ডেলিভারি লিড টাইম লাগবে 120 দিন যেহেতু চাইনিজ ফেব্রিক। আর এখন যদি বায়ার বলে যে না আমার লিড টাইম হলো এটার জন্য 90 ডেজ, তুমি সেই অনুযায়ী প্রাইস দাও, তাহলে সেই 90 ডেজে যদি আপনি অর্ডার শিপমেন্ট করতে চান তাহলে ফেব্রিকটা কীভাবে আনতে হবে, চায়না থেকে এয়ারে নিয়ে আসতে হবে। তো ফেব্রিক যদি আপনি এয়ারে নিয়ে আসেন তাহলে লিড টাইমটা সেভ হবে, তাহলে ফেব্রিক এয়ারে নিয়ে আসলে আপনার খরচ বেড়ে গেল না? হ্যাঁ, রাইট। সো প্রাইস দেওয়ার সময় পেমেন্ট ইম্পর্টেন্ট, পেমেন্ট টার্ম, ঠিক আছে, পেমেন্ট মোড, লিড টাইম ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর ওই স্টাইলে কী কী জিনিস আছে, ম্যাটেরিয়াল, বোম কোন, সেগুলো দেখবেনই, ঠিক আছে। কমার্শিয়াল পার্ট থেকে কী কী ইম্পর্টেন্ট সেগুলো আলাপ করতেছে। আচ্ছা, সো পেমেন্ট টার্ম, এলসি, অ্যাট সাইড, 90 ডেজ, এইসব বিষয় নিয়ে আমি ডিটেলস আমরা আলোচনা করব। সো আমরা কি করলাম, বাইরের কাছে টেক ফাইল পাইলাম, ঠিক আছে, তারপর বাইরকে আমরা প্রাইস দিলাম। এখন বায়ার যদি প্রাইস পছন্দ করে এরপর কি করবে, বায়ার আমাদেরকে অর্ডার দিবে। আমাদের প্রাইস যদি বায়ারের পছন্দ হয় বায়ার কি করবে, অর্ডার দিবে। পছন্দ হওয়ার পর অর্ডার দিবে না? হ্যাঁ হ্যাঁ, যে অর্ডারটি দিবে সেটাকে বলা হয় পিও শিট। কি বলে, একটা কাজ করি, সেটাকে আমরা বলি পিও শিট। পিও শিট মানে হচ্ছে পারচেজ অর্ডার। পিও শিট মানে কি, পারচেজ অর্ডার। সো তাহলে পারচেজ অর্ডার পেয়ে গেলেন, ঠিক আছে। পারচেজ অর্ডার পাওয়ার পরে বায়ারের সাথে আমাদের একটা কি, পারচেজ অর্ডার পাওয়ার পরে বায়ারের সাথে আমরা কি করি, একটা সেলস কন্ট্যাক্ট করি অথবা পারচেজ কন্ট্যাক্ট করি, ঠিক আছে। মানে বায়ারের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট হয় যে তোমার যে পারচেজ অর্ডারটা আমি পাইলাম, ফর এক্সাম্পল 10,000 পিস জ্যাকেটের একটা অর্ডার, $6 করে উদাহরণস্বরূপ, ঠিক আছে। সো এটা হয় কি হবে, এরপর একটা এগ্রিমেন্ট হয়। এই দেখেন নাম্বার 1 স্টেজ কি, এগ্রিমেন্ট, দেখতেছেন নাম্বার 1 স্টেজ কি, এগ্রিমেন্ট, একটা সেলস এগ্রিমেন্ট হয়। এই পিও শিট পাওয়ার পরে বাইরের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়, ঠিক আছে। সেই এগ্রিমেন্টকে আমরা যারা সেলার তাদের কাছে হলো সেলস এগ্রিমেন্ট বা সেলস কন্ট্রাক্ট, আর অনেক সময় বায়ার যদি আমাদেরকে এগ্রিমেন্টটা পাঠায় সেটাকে বলে পিসি বা পারচেজ কন্ট্রাক্ট, ঠিক আছে। হ্যাঁ, এবং সেটাতে দেখেন অন্য সবগুলা এই যে অ্যারো একদিকে, খেয়াল করছেন, সবগুলা কিন্তু একদিকে, শুধু এই একটা দুই দিকে, দেখছেন? হ্যাঁ, শুধু একটা আর কি দুই দিকে না, ঠিক আছে। যেহেতু এটা একটা এগ্রিমেন্ট, এটা দুই পক্ষের কাছেই যায় এবং দুই পক্ষই সেটা কি করে, সিল সাইন করে দেয়। কোম্পানির সিল সাইন দিয়ে দুই পক্ষই কি এটাতে সিল সাইন থাকতে হয়। কারণ এক পক্ষ যদি সিল সাইন করে তাহলে কি এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট হবে না। এই জন্যে প্রথম কাজটা হলো আমাদের সেলস এগ্রিমেন্ট করা, সেখানে দুই পক্ষেরই সিল সাইন থাকবে, ঠিক আছে। এই সেলস এগ্রিমেন্ট করার সময় আমরা অনেক সময় পিআই দেই অথবা সরাসরি পিআইটাকে সেলস এগ্রিমেন্ট হিসাবে মানে আমরা গ্রহণ করি, ঠিক আছে। কি বললাম টার্মটা, পিআই। পিআই নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ, পিআই হলো প্রো ফর্মা ইনভয়েস। দেখাচ্ছি আমি সব কিছু লিখে লিখে দেখাবো, সো দ্যাট অ্যাটলিস্ট আপনি ওটা স্পেলিংটার সঙ্গে সঙ্গে শিখে ফেলেন, ঠিক আছে। ওকে, সো পার্সেল অর্ডার পাইলাম, পিও পাইলাম, এরপর আমাদের এগ্রিমেন্ট হইল। সেই এগ্রিমেন্ট অনেক সময় পিআই দিয়ে হয়, সেলস কন্ট্রাক্ট দিয়ে হয়, অনেক সময় পিসি দিয়ে হয়, ঠিক আছে। হ্যাঁ, পিসি মানে পারচেস কন্ট্রাক্ট, ঠিক আছে। সো এই তিনটে দিয়ে আমাদের কি হয়, এগ্রিমেন্ট হয়, ঠিক আছে। সো এই এগ্রিমেন্ট হওয়ার পরে সেটা ফাইনালি আমরা কাকে দিই, বায়ারের কাছে দিই, ঠিক আছে। বায়ার সেটাকে কী করে, তার ব্যাংকে জমা করে, ঠিক আছে। এই যে তার ব্যাংকে
জমা দেয়, বায়ার কি করে ব্যাংকে জমা দেয়, এই পিআইটা ব্যাংকে জমা দেয়, তার সঙ্গে তারা একটা এলসির ফর্ম পূরণ করে জমা দেয়। কি জমা দেয়? এলসি ফর্ম। মানে প্রতিটা এলসি ওপেন করার জন্য এলসির একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে। কি আছে? এলসি অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। সেই এলসি অ্যাপ্লিকেশন ফর্মটা তারা ব্যাংকে কি করে জমা দেয়, ঠিক আছে। সো ওই ব্যাংকে জমা দেওয়ার পরে ব্যাংক করে কি, ওই সকল ইনফরমেশন নেওয়ার পরে ব্যাংক তখন মানে বাইরের ব্যাংক, ঠিক আছে, বাইরের ব্যাংক কাস্টমার আমাদের সেলারের ব্যাংকে এলসি পাঠায়। বাইরের ব্যাংক সেলারের ব্যাংকে কি করে? এলসি পাঠায়, ঠিক আছে। এই যে সো নাম্বার 1 হলো এগ্রিমেন্ট, নাম্বার 2 হইল ব্যাংক বায়ার ব্যাংকে কি করে এলসি ফর্ম দেয়, মানে এলসি একটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেয়, তার সঙ্গে আমাদের পিআই বা সেলস কোনা যেটা থাকে সেটা দিয়ে দেয়। এরপরে ব্যাংক 3 নম্বর স্টেজে বাইরের ব্যাংক আমাদের যে ফ্যাক্টরি বা আমাদের যে ম্যানুফ্যাকচার যারা আছে, সেলার একটা ব্যাংক আছে না, হ্যাঁ, ঠিক আছে। সো এখানে এটা হলো বায়ার আর এটা হলো আমাদের ফ্যাক্টরি যা ম্যানুফ্যাকচার মানে সেলার, ঠিক আছে। সো আমাদের যে ব্যাংকটা থাকবে মানে সেলারের ব্যাংক, ওই বাইরের ব্যাংক 3 নম্বর স্টেজে আমাদেরকে এলসিটা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করে, ঠিক আছে। এই দেখেন 3 নম্বর স্টেজ কি? সেন্ড লেটার অফ ক্রেডিট। বুঝতে পারতেছেন? এরপরে বাইরে আমাদের ব্যাংকের কাছে এলসিটা আসার পরে ব্যাংক করে কি, সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফর্ম করে যে এরকম একটা এলসি আসছে ওই বাইরের, তার একটা কপি আমাদেরকে ব্যাংক পাঠায়, ঠিক আছে। এবং আমরা অনেক সময় ফিজিক্যাল হার্ড কপিও কি তার কাছ থেকে নিয়ে নিই। যাক, যেহেতু ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, ইট জাস্ট আ মেসেজ, সো এটার কপি দেখেই কি আমরা কাজ করতে পারি। এবং ইন দ্য মিন টাইম বায়ার আমাদেরকে মেইলে ওটা একটা কপি কি পাঠায় দেয়, মেইলেও বায়ার একটা কপি পাঠায়, আবার বাইরের ব্যাংক আমাদের সেলারের ব্যাংকেও কি এটা পাঠায়। এবং সেলারের ব্যাংক মানে আমাদের যে ব্যাংক, সে পাওয়ার পর আমাদেরকে ইনফর্ম করে। এই যে ব্যাংক পাইলো, এরপর কি করলো? আমাদেরকে ইনফর্ম করলো, মানে আমাদেরকে দিল, ঠিক আছে। এরপর আমাদের এলসি হাতে পাওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি জানেন? এলসি হাতে পাওয়ার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ কি? এলসিটাকে পরিপূর্ণরূপে চেক করা, ঠিক আছে। এলসি হাতে পাওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এলসিকে ভালোভাবে চেক করা। কারণ হলো অনেক সময় অনেক বায়ার এলসির ভিতরে অনেক ধরনের ক্লজ বা শর্ত জুড়ে দেয়, যেটা আমাদের জন্য কি পরে বোঝা হয়ে যায় বা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায় অথবা রিস্কি হয়ে যায়, ঠিক আছে। ফর এক্সাম্পল মনে করেন আপনার ক্লজে বা শর্তের মধ্যে লিখে দিল আপনি যদি 3 দিনের বেশি ডিলে করেন আপনাকে মাল এয়ারে পাঠাতে হবে। এখন 3 দিন ডিলে কিন্তু অনেক কারণেই হয়ে যেতে পারে, অ্যান্ড 3টা দিন দেরি হয়ে গেলেই আপনার মালটা এয়ারে পাঠাতে হবে, আপনি এটা মানবেন? মানবেন না। অথবা বায়ার বলে দিল তোমার মাল যদি 5 দিনের বেশি ডিলে হয় তোমাকে 10% ডিসকাউন্ট দিতে হবে, আপনি কি মানবেন? কোনো না কোনোভাবে তো 5 দিন ডিলে হতে পারে, অ্যান্ড তার উপর যদি 10% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয় তাহলে তো ওই অর্ডারে আর লাভ থাকবে না। 10% তো অনেক, ঠিক না? ঠিক আছে। অথবা বায়ার আপনাকে এরকম একটা ক্লোজ দিয়ে দিল যে আপনার যে পণ্যটা আছে সেই পণ্য বাইরের কাছে পৌঁছানোর পরে যদি সেখানে কোনো প্রকার কোনো সমস্যা পাওয়া যায় তাহলে কি পুরা পণ্যটা আপনাকে ফেরত নিতে হবে। আপনি কি সেই পণ্য ফেরত নিতে পারবেন? পারবেন না। এরকম আরও অনেক ধরনের ক্লোজ তারা দিয়ে রাখে, ঠিক আছে। মানে বায়াররা নিজেদের মতো করে অনেক ক্লোজ তারা দিয়ে এলসি পাঠায়। এই জন্য উচিত হলো এলসি পাওয়ার সঙ্গে সঙ্গে পুরোটা ভালোভাবে পড়া। নাম্বার 1, স্টাইল নেম ঠিক আছে কিনা, আপনার ব্যাংকের ডিটেলস ঠিক আছে কিনা, বাইরের ব্যাংকের নাম এগুলো সাধারণত ঠিকই থাকে, তারপর দেখা। তারপর হলো আপনার ভ্যালু, কোয়ান্টিটি এগুলো ঠিক আছে কিনা, সেখানে আপনাদের পিআই রেফারেন্স নাম্বার সেটা ঠিক আছে কিনা, তারপর হলো ডেলিভারি ডেট যেটা আপনি আলোচনা করছেন বাইরের সাথে সেটা এখানে ঠিক মতো লেখা আছে কিনা, নাকি বায়ার আবার ইচ্ছাকৃতভাবে আপনাকে ডেলিভারি ডেট 10 দিন কমাই দিয়ে পাঠিয়ে দিছে, ওটাকে চেক করা, ঠিক আছে।
তারপর হলো আপনার যে পেমেন্ট টার্ম সেটা চেক করা, তারপর হলো যে ক্লজগুলো নিচে থাকবে সেই ক্লজগুলো ডিটেলস 1 to 1 একটা একটা করে সবগুলো পড়া, ঠিক আছে, 1 by 1 সব পড়তে হবে, যাতে করে সেখানে এমন কোনো শর্ত বা ক্লজ না থাকে যেটা আমাদের জন্য পরে কি হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, ঠিক আছে। এই কারণে এলসি পাওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এলসিটাকে প্রপারলি ভালোভাবে চেক করা, ঠিক আছে। আর আমরা তো মনে করি এলসি পাওয়ার পরে খুব খুশি হয়ে যায়, মিষ্টি বিতরণ শুরু হয়ে যায়, আমি অর্ডার পাইছি, এলসি এসে পড়ছে, ঠিক আছে। বাট প্রথম কাজ কি, ভালোভাবে চেক করা। এখন যেহেতু পরবর্তী কাজটা মার্চেন্ডাইজারের, সো এলসি আসার পরে মার্চেন্ডাইজিং পয়েন্ট অফ ভিউ থেকে পরবর্তী কাজ হলো এলসি চেক করার পরে এই অর্ডারকে শিপমেন্ট করার জন্য যত প্রকার ম্যাটেরিয়াল লাগবে সেটাকে দ্রুত আনার ব্যবস্থা করা, ঠিক আছে। কারণ যেহেতু এলসি এসে পড়ছে, আপনাকে এখন কী করতে হবে, কারণ ডেলিভারি ডেট দেওয়া আছে না, সেই ডেলিভারি ডেট অনুযায়ী কাজ করার জন্য আপনাকে যত প্রকার যত ম্যাটেরিয়াল আছে সেটাকে দ্রুত আনার ব্যবস্থা করা, ঠিক আছে। সেই জন্য আপনাকে অনেক সাপ্লায়ারকে এই মাস্টার এলসির অ্যাগেনস্টে, মানে বায়ারের যে এলসিটা আসে সেটাকে আমরা বলি মাস্টার এলসি। আর এই মাস্টার এলসির অ্যাগেনস্টে আমরা যখন বিভিন্ন সাপ্লায়ারকে আবার এলসি দেই সেটাকে বলে ব্যাক টু ব্যাক এলসি। কি বলে? ব্যাক টু ব্যাক, মানে পিঠে পিঠে। ব্যাক টু মানে কি? পিঠে পিঠে, ঠিক আছে। সো ব্যাক টু ব্যাক এলসি, সংক্ষেপে আমরা বলি বি টু বি, ব্যাক টু ব্যাক। বুঝতে পারছেন? বি টু বি এলসি। সো ব্যাক টু ব্যাক এলসি কাদের জন্য করি আমরা? আমাদের সাপ্লায়ারদের জন্য। কাদের জন্য? আমাদের সাপ্লায়ারদের জন্য। আর বায়ারের কাছ থেকে এলসিটা পাই সেটাকে তখন কি বলা হয়? মাস্টার এলসি। মাস্টার মানে প্রধান। বায়ার থেকে আমরা যে এলসিটা পাই সেটাকে কি বলে? মাস্টার এলসি। আর এটার এগেনস্টে আমরা যখন সাপ্লায়ার দিকে দেই সেটাকে বলে ব্যাক টু ব্যাক এলসি। এই পয়েন্টে কিন্তু কনফিউশন করা যাবে না, হ্যাঁ, এটা ভালোভাবে মাথায় রাখবেন। আচ্ছা, সো তাহলে সাপ্লায়ার দিকে আমরা এখন ব্যাক টু ব্যাক এলসি দিয়ে দিলাম। সো আমরা তাহলে কি আলোচনা করতেছিলাম? ব্যাক টু এলসি দিয়ে দিলাম, হ্যাঁ। সো ব্যাক টু এলসি দেওয়ার পরে সাপ্লায়ার কি করবে? আমাদেরকে তার র মেটেরিয়ালগুলো বা আমাদের জন্য যেটা কাঁচামাল দরকার সেগুলো কি করবে? ডেলিভারি দিবে। মানে ফেব্রিক আসবে, জিপার আসবে, সুইং থ্রেড আসবে, পলি, কার্টুন, অ্যাক্সেসরিজ, লেভেলস, যা যা লাগে সব কিছু কি আমরা হাতে পেয়ে যাব। পাওয়ার পরে সেগুলোকে আমরা কি করব? সেগুলো সবগুলোকে কাট অ্যান্ড সিউ করে অ্যাসেম্বলিং করে আমরা গার্মেন্টস বানাবো। গার্মেন্টস বানানোর পরে কি করব? সেটাকে আমরা শিপ করব। এই যে 5 নম্বর স্টেজ কি? গার্মেন্টসের শিপমেন্ট করা। এখন এই গার্মেন্টস শিপমেন্টের উপরে অনেক ডিসকাশন আছে, মানে এর আগে আমাদের অনেক কাজ করতে হয়, ঠিক আছে। মানে শুধু এই এলসির এই যে 11টা স্টেপ, এটা ডিসকাশন করতে মোটামুটি আমার 2 থেকে 3 দিন লাগে যদি ডিটেলসে ডিসকাশন করি, ঠিক আছে। বাট যেহেতু আপনার এত ডিটেলস জানা লাগবে না, সো আপনাকে আমি সংক্ষেপে একদিনে শেষ করতেছি। সো সকল ম্যাটেরিয়াল বুকিং দিলেন, সেগুলোর জন্য ব্যাক টু ব্যাক এলসি করলেন, ম্যাটেরিয়ালগুলো ইনহাউস হয়ে গেল, এরপর আপনি কাটিং করলেন, সুইং করলেন, প্যাকিং করলেন, ঠিক আছে। এরপরে কমার্শিয়াল টার্ম মানে পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হলো মানে একটা ফরওয়ার্ডার বুকিং দেওয়া। কি বুকিং দেওয়া? ফরওয়ার্ডার বুকিং। কি বললাম কথাটা? ফরওয়ার্ডার বুকিং। কি বললাম? ফরওয়ার্ডার বুকিং। এখন ফরওয়ার্ডার বুকিং মধ্যে ফরওয়ার্ডার কি? হোয়াট ইজ ফরওয়ার্ডার? কোশ্চেন না? ফরওয়ার্ডার হলো আমরা যে মালগুলো শিপমেন্ট করব সেই শিপমেন্টগুলোকে ঠিকঠাক মতো, মানে ভ্যাসেলে উঠলো কিনা, সে এরপরে ভ্যাসেলে ঠিক পর্যন্ত গেল কিনা, সেটা একেবারে বায়ারের ডেস্টিনেশন পোর্ট পর্যন্ত ঠিক পর্যন্ত পৌঁছালো কিনা, এবং সেটাকে পরবর্তীতে মানে ওই পর্যন্ত টোটাল ইনফরমেশন বায়ারকে দেওয়ার জন্য বায়ার করে কি একটা এজেন্টকে নমিনেট করে, মানে বায়ারের তরফ থেকে বায়ার একটা এজেন্টকে
নমিনেট করে, সেই যে এজেন্ট যারা কাজ করে এই পার্টটা থেকে তাদেরকে বলা হয় ফরওয়ার্ডার। কি বলে? ফরওয়ার্ডার। ফরওয়ার্ডার মানে হলো, ফরওয়ার্ড মানে কি? সামনে না? আর ফরওয়ার্ডার মানে হলো যে সামনের দিকে আগায় নিয়ে যাবে। কোথা থেকে? আমরা মালটা, রাইট, আমরা যখন চিটাগাং গিয়ে মালটা হ্যান্ড ওভার করবো, এরপর থেকে বাকি কাজটা কে করবে? এই ফরওয়ার্ডার করবে। কি করবে? বলেন কি করবে? এই ফরওয়ার্ডার করবে। ঠিক আছে, এই ফরওয়ার্ডার কি করবে? আমাদের কাছে মাল হ্যান্ড ওভার নেওয়ার পরে আমরা যেগুলো জিনিসপত্রগুলো তাদেরকে দিলাম সেগুলোর কোয়ান্টিটি, ঠিক আছে, প্যাকিং লিস্ট অনুযায়ী ঠিক আছে কিনা, সেগুলো ওয়েট দেখা, স্টাইল নেম, কালার নেম, যা যে ইনফরমেশন লিখছি সেগুলো অ্যাজ পার বাইরে এরকম যে আছে কিনা, এগুলো সব কিছু তারা চেক করে তারপর তারা কী করবে? কন্টেনারে লোড করবে। কন্টেনার লোড করার পরে আমাদেরকে একটা বিএল কপি এই ফরওয়ার্ডার মাধ্যমে আমরা পেয়ে যাই। ঠিক আছে, তারপরে এর পরবর্তী এই গুজটাকে বাইরের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত যত দায়িত্ব আছে এটা কে পালন করবে? এই ফরওয়ার্ডার এজেন্ট। কে করবে? ফরওয়ার্ডার এজেন্ট। সো ফরওয়ার্ডার এজেন্টকে কে নির্ধারণ করে দেয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বাইরের নমিনেটেড এজেন্ট হয়। মানে বাংলাদেশে যত ফরওয়ার্ডার কোম্পানি আছে তারা বিভিন্ন বাইরের কাছ থেকে কি করে? নমিনেশন নেয় যে তোমার এই অর্ডারে এই কাজটা কে করবে? আমি করব, আমাকে দায়িত্ব দাও। ঠিক আছে, এরকম বায়ার কি করে? বাংলাদেশে যত ফরওয়ার্ডার এজেন্ট আছে তার মধ্যে একজনকে দায়িত্ব দেয় এবং আমাদের সঙ্গে পরিচয় করায় দেয় যে আমার যে অর্ডারটা, এই অর্ডারের দায়িত্ব এই ফরওয়ার্ডার এজেন্টের। ঠিক আছে, তখন সেই ফরওয়ার্ডার এজেন্টের কাছে আমরা কি করি? যোগাযোগ করি, তাদেরকে একটা বুকিং পাঠাই। কি বুকিং? ফরওয়ার্ডার বুকিং। মানে ফরওয়ার্ডার কাছে আমরা বুকিং পাঠাচ্ছি কিসের জন্য? যে ওই যে 10,000 পিসের একটা অর্ডার পাইলাম, সো তাকে আমরা জানাই যে আমার এই 10,000 পিসের যে আইটেমটা সেটা কি এত তারিখে তোমাকে আমরা হ্যান্ড ওভার করবো। তাকে তারিখটা ডিক্লেয়ার করি, তাকে কোয়ান্টিটি ডিক্লেয়ার করি, তাকে এটার ওয়েট ডিক্লেয়ার করি, তাকে এটার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ডিক্লেয়ার করি, সেটাকে বলে CBM। নাম শুনছেন? শুনছেন? আচ্ছা, CBM হলো কিউবিক মিটার। CBM কি? কিউবিক মিটার। ঠিক আছে, অ্যান্ড কিউবিক মিটার মানে কি? আমরা যখন কোনো একটা গার্মেন্টস একটা কার্টুনে ঢুকাই, কারণটা কীরকম থাকে? এরকম থাকে না? হ্যাঁ হ্যাঁ, এরকম থাকে না? সো কার্টুনেটা কি থাকে? একটা হাইট থাকে, একটা লেন্থ থাকে, একটা উইথ থাকে, তিনটা জিনিস থাকে না? এবং কার্টুনের ভিতরে একটা ফাঁকা জায়গা আসছে না? কার্টুনটা যদি আমরা খুলি তাহলে কার্টুনের ভিতরে কি? এই যে কার্টুনটার ভিতরে, এই যে ভিতরে কি একটা জায়গা আছে না? হ্যাঁ, এখন একটা কার্টুনের ভিতরে কতটুকু জায়গা আছে সেটা আপনি কিভাবে বের করবেন? মনে করেন আমরা যখন কোন একটা জিনিসের লেন্থ আর উইথ থাকে, এটা হলো লেন্থ, এটা হলো উইথ, এটাকে যখন বের করি সেটাকে আমরা কি বলি? এরিয়া। এরিয়া মানে ক্ষেত্রফল। লেন্থ আর উইথ যখন থাকে তখন সেখান থেকে কি বের হয়? এরিয়া বের হয়, মানে ক্ষেত্রফল থাকে যে এখানে কতটুকু জায়গা আছে। ঠিক আছে, আর তার সঙ্গে যখন একটা হাইট থাকে, যে লেন্থ উইথ আর হাইট, এটা কিন্তু হাইট নাই। ঠিক আছে, মানে জিনিসটাই এমন যে এটা শুধু লেন্থ আর উইথ আছে, সেটার ভিতরে যে জিনিসটার জায়গা থাকে সেটাকে বাংলায় বলি আমরা ঘনত্ব। কি বলি? ঘনত্ব। ঠিক আছে, আর ইংলিশে সেটাকে আমরা বলি কিউবিক মিটার, মানে আমরা মিটার বের করবো। ঠিক আছে, সো এই কিউবিক মিটার মানে এই কার্টুনের ভিতরে আসলে কতটুকু জায়গা আছে সেটাই পরিমাপের একটা ইউনিট, সেটাকে আমরা কি বলি? CBM। CBM বের করার নিয়ম হলো, মনে করেন লেন্থ 60 cm, উইথ 40 cm, হাইট মনে করেন 30 cm উদাহরণস্বরূপ। এখন CM 100 সেন্টিমিটারে 1 মিটার, রাইট? সো 30কে 100 দিয়ে ভাগ দিলে আসবে 0.30, 60কে 100 দিয়ে ভাগ দিলে আসবে 0.60,
এই 40কে 100 দিয়ে ভাগ দিলে কি আসবে 0.40 রাইট এখন এই তিনটে যদি গুণ করা হয় তাহলে আমরা সিবিএম পাবো 0.60 ইন্টু 0.40 ইন্টু 0.30 কত আসবে দেখেন তো আমরা করে দেখি 0.6 ইন্টু 0.4 ইন্টু 0.3 কত আসলো 0.072 0.072 এটি হলো সিবিএম পাইছেন এটা কিসের সিবিএম একটা কার্টুনের সিবিএম ঠিক আছে এরকম 10,000 পিস গার্মেন্টস ভরার জন্য আপনি অনেকগুলো কার্টুন ব্যবহার করছেন না সো সবগুলা কার্টুনে কি আছে একটা লেন্থ উইথ আর হাইট আছে না ওই কার্টুন যেগুলো আপনি ফিল আপ করছেন সেটা লেন্থ উইথ আর হাইট নিয়ে কতগুলা কার্টুন আপনার লাগছে অত দিয়ে গুণ করলে আপনি টোটাল সিবিএম পাবেন এই হিসাবটা আমাদের কেন করতে হয় কারণ হলো আপনি যে গুডসগুলো শিপমেন্ট করবেন সেটা কিসে ঢুকবে কন্টেনারের ভিতরে ঢুকবে কিসের মধ্যে ঢুকবে কন্টেনারের ভিতরে ঢুকবে এখন সেই কন্টেনারের ভিতরে কত পিস গার্মেন্টস গেল সেটা হিসাব করা লাগবে না হ্যাঁ লাগবে রাইট লাগবে এখন মনে করেন এই 10,000 পিস গার্মেন্টস শিপমেন্ট করার জন্য বা প্যাক করার জন্য আপনার যতগুলো কার্টুন হয়েছে তার টোটাল সিবিএম হইল 45 কত 45 উদাহরণস্বরূপ ঠিক আছে এখন এই 45 সিবিএম যদি হয় তাহলে আপনার কয়টা কন্টেনার লাগবে যদি আমার 10,000 পিস গার্মেন্টস প্যাক করার জন্য টোটাল 45 সিবিএম হয় ঠিক আছে তাহলে কয়টা কন্টেনার লাগবে বলেন কোন আইডিয়া নাই আচ্ছা আলোচনাটা এই কারণেই করতেছি যাতে করে কমার্শিয়াল অ্যাক্টিভিটির ভিতরে আপনার এই আইডিয়াটা হয়ে যায় কারণ এটা করে তো আলাদা কোনো ক্লাস আমি নিব না ঠিক না নেওয়া হবে আর কোনো ক্লাস এটার উপরে হবে না এই কারণেই আমার এই কমার্শিয়াল অ্যাক্টিভিটি আলোচনা করতে অনেক সময় 2 থেকে 3 দিন পর্যন্ত লেগে যায় কারণ হলো যখন এই ডিটেলসগুলো নিয়ে আলোচনা করি তখন প্রপার এটা রিলেটেড যতগুলো ইনফরমেশন আছে সব শেখা হয়ে যায় ঠিক আছে আচ্ছা সো আজকে আলোচনা করতেছি এরপর আরেকটা দিন আমি এটা নিয়ে একটু আলোচনা করব যাতে করে আপনার কনসেপ্টটা একটু রিভাইজ হয় ঠিক আছে আজকে আমি একটু শেষ করে দিচ্ছি সো 45 সিবিএম লাগবে উদাহরণস্বরূপ তাহলে আমরা যেটা জানি আমাদের একটা 20 ফিট কন্টেনারে জায়গা থাকে 33 সিবিএম কত 33 ঠিক আছে সো যদি আমি 20 ফিট কন্টেনার দেই তাহলে আমার 2টা কন্টেনার লাগবে ঠিক আছে আর যদি এটা 40 ফিট কন্টেনার দেই তাহলে একটা লাগবে ঠিক আছে এখন যেই ফরওয়ার্ডারের কাছে আপনি গুডসগুলো পাঠাবেন মানে আপনার আইটেমটা পাঠাবেন সেই ফরওয়ার্ডার আপনার কন্টেনারে তা আপনার জন্য কতটুকু জায়গা রাখবে সেটা একটা প্ল্যানিং তার থাকতে হবে না আপনি বুঝতেছেন যে আপনার যে কার্টুনগুলা ফরওয়ার্ডারের কাছে দিবেন এবং সেটা সে একটা কন্টেনারে ভরবে ঠিক আছে সে যে এতগুলা কন্টেনার ভরবে সেই কন্টেনারগুলো আবার জাহাজে ভরবে এই টোটাল একটা প্ল্যানিং থাকতে হবে না হ্যাঁ সো সেগুলো যদি একটা প্রপার প্ল্যানিং থাকতে হয় তাহলে আগে থেকে তার ইনফরমেশনগুলো লাগবে না লাগবে কি না লাগবে এই কারণেই আগে থেকে ইনফরমেশন লাগার জন্যই আমরা তাকে কি করি একটা ফরওয়ার্ডার বুকিং দিই কি করি ফরওয়ার্ডারকে আমরা একটা ফরওয়ার্ডার বুকিং দিই
যাতে করে ফরওয়ার্ডার বুকিং আমরা যখন উল্লেখ করে দিই যে আমার এই 10,000 পিসের জন্য 45 সিবিএম লাগবে, তখন সেই 45 সিবিএমের জন্য কি করতে পারে, একটা প্ল্যান করতে পারে যে এই ফ্যাক্টরি থেকে 45 সিবিএম, আর এক ফ্যাক্টরি থেকে 30 সিবিএম, আরেকজনের কাছ থেকে 90 সিবিএম, আরেকজনের কাছ থেকে 100 সিবিএম, আরেকজনের কাছ থেকে 200 সিবিএম, এরকম করে তাহলে আমার আগামী সপ্তাহে এতগুলা থেকে এতগুলা সিবিএম আসবে। সো এত সিবিএমের জন্য আমার টোটাল এতগুলা কন্টেনার লাগবে। সেই অনুপাতে সে কী করবে, অতগুলা কন্টেনারের বুকিং দিয়ে রাখবে যে আমার এই সপ্তাহে এতগুলো কন্টেনার লাগবে, রাইট? এটা যদি হঠাৎ করে আপনি যেদিন মাল পাঠাইলেন সেই দিন মাল ঠুস করে তাকে পাঠিয়ে দিলেন, তাহলে কি সে এই প্ল্যানগুলো আপনার জন্য আগে থেকে করতে পারবে? পারবে না। তখন কি হবে, আপনি মাল ঠিকই আজকে দিলেন, কিন্তু সে এই সপ্তাহে কন্টেনার ঠিকমতো লোড করতে পারলো না, ভেসেলটাও ঠিকমতো কি ধরতে পারলো না, আপনার মালটা ডেলিভারি কি হলো, এক সপ্তাহ বা কয়েকদিন ডিলে হয়ে গেল। আপনার মাল যাবে দেরি করে, আপনার বিএল পাবেন দেরি করে, আপনার পেমেন্ট পাবেন দেরি করে, আলটিমেটলি বায়ারেরও ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে, ঠিক কিনা? এই কারণে সকল ফরওয়ার্ডারকেই শিপমেন্টের 1 সপ্তাহ, 2 সপ্তাহ, অনেক সময় 3 সপ্তাহ আগে ফরওয়ার্ডার বুকিং দিতে হয় কমপক্ষে। কি এটা বায়ার টু বায়ার ভেরি করে, সাধারণত ম্যাক্সিমাম বায়ারে যেটা করে রিনাউন্ড বায়ারগুলা কমপক্ষে 2 সপ্তাহ আগেই ফরওয়ার্ডার বুকিং দিতে হয়। অনেক বায়ারের ক্ষেত্রে প্রায় 3 সপ্তাহ আগেও লাগে, মানে 18 দিন বা 20 দিন, 21 দিন আগে, ঠিক আছে? কারণ হলো আপনি ফরওয়ার্ডার বুকিং যখন দিলেন সেই অনুপাতে সে আপনার জন্য কি করবে, প্ল্যানিং করে রাখবে, ঠিক আছে? আর ফরওয়ার্ডার বুকিং তো আমরা দিতেই পারি কিভাবে, আমরা যখন আমাদের প্রোডাকশন শুরু হয়ে গেল তখন তো আমরা বুঝতে পারতেছি যে আমার এই 10,000 পিস প্যাক করার জন্য কোন সাইজের কার্টুন লাগবে, সেই কার্টুনের লেন্থ, উইথ, হাইট কত হবে, ঠিক আছে? এক কার্টুনে কত পিস করে আমি দিতে পারবো, তাহলে 10,000 পিসের জন্য টোটাল কত কার্টুন লাগবে, ঠিক না? পারবো না আমরা দিতে, রাইট? সো এই 10,000 পিসের সেই হিসাব করে আমরা একটা অ্যাপ্রক্স সিবিএম বের করে ওয়েট দিয়ে আমরা বুকিং দিয়ে দিব। কিন্তু একটা পার্থক্য হয়ে যায়, কীরকম, আমরা যখন গার্মেন্টসটা ফাইনালি শিপমেন্ট করতে যাই, ঠিক আছে, তখন দেখি যে আমার 10,000 পিস শিপমেন্ট হচ্ছে না। অনেক সময় 2,300 হয়ে যায়, অনেক সময় 9,700 হয়ে যায় বা 9,800 হয়ে যায়, মানে 1, 200, 300, 400, 500 পিসও কি কম বেশি হইতে পারে। তা 500 পিস যদি কম হয়, 10,000 জায়গায় যদি 9,500 পিস হয়, তাহলে এবার সিবিএম চেঞ্জ হয়ে গেল না? এরকম হতে পারে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? বাট এটার জন্য কিছু করার নেই, এটা অনিচ্ছাকৃত, ঠিক আছে? তবে চেঞ্জ যদি খুব বেশি হয় সেই ক্ষেত্রে ফরওয়ার্ডার কি করে, কমপ্লেইন করে যে আপনার জন্য আমি এত সিবিএম জায়গা বুক করে রাখছি, বাট আপনি আমাকে কী করছেন, অত সিবিএম এর প্রোডাক্ট আমাকে পাঠান নাই। সো আমার স্পেস কি যাচ্ছে, ফাঁকা যাচ্ছে। আপনার জন্য আমি 45 সিবিএম প্ল্যান করছিলাম, আপনি মাল দিয়েছেন আমাকে 40 সিবিএম এর, এই বাকি 5 সিবিএম কি আপনার কারণে আমার লস হচ্ছে। সো অনেক বায়ার এই কারণে কি করে, ক্লজ দিয়ে রাখে, মানে শর্ত দিয়ে রাখে যে এরকম যদি হয় যে বুকিং দেওয়ার পরে বিশাল বড় কোনো ব্যবধান দিয়ে দেন, সেই সিবিএম এর চার্জ আপনাকে পে করতে হবে। বুঝতে পারছেন? এরকম রুলস রেগুলেশন দিয়ে রাখে, বা সাধারণত এসব চার্জ নেয় না, ঠিক আছে? বা এরকম রুলসের ভিতরে আছে, কখনো যদি আপনাকে চার্জ করে আপনি দিতে বাধ্য, কেন আপনি তো বাই মেলেও কনফার্ম করতেছেন যে এত সিবিএম এর জন্য তুমি রাইখো, সো অত সিবিএম এর প্রোডাক্ট আমি তোমাকে পাঠাবো। সো কোনো কারণে যদি আপনি কম পাঠান তাহলে তার জায়গা, কন্টেনার জায়গাটা কি ফাঁকা যাবে, ঠিক আছে? মানে একটা কন্টেনার ফর এক্সাম্পল মনে করেন আপনি 30 সিবিএম পর্যন্ত মাল বা 28, 28.5 পর্যন্ত দিতে পারতেন, সেখানে যদি আপনি 20 সিবিএম মাল দিয়ে দেন, তার তো পুরো কন্টেনারে ভাড়াই দেওয়া লাগতেছে, বাট ফুল কন্টেনারের মাল তো সে আসলে নিতে পারতেছে না, রাইট? তাহলে কি বাইরের লস না? হ্যাঁ, বাইরের লস না এটা, রাইট? এই কারণে এই বিষয়ে কেয়ারফুল থাকতে হবে যখন আপনারা কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে কাজ করবেন। এবং এই যে প্যাকিং, সিবিএম, মাল শিপমেন্ট অন টাইমে যাওয়া, এইগুলা কিন্তু প্ল্যানিং, এখানেও তাদের অনেক কাজ থাকে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা ছিলাম কত নম্বর স্টেজে? 5 নম্বর, রাইট? হ্যাঁ, এখন এর আগে আরো কিছু কাজ আছে ইন্সপেকশন রিলেটেড। আমার গুডস যখন রেডি হয়ে যাবে তখন কি করতে হবে, ইন্সপেকশন বুকিং দিতে হবে, ঠিক আছে? কাকে? বায়ারের কাছে।
যে হ্যাঁ বায়ারকে জানাইতে হবে আমার গুডস রেডি, সো সেন্ড ইউর টিম টু ইন্সপেক্ট দ্য গুডস। তখন বায়ার কি করবে, বায়ারের তরফ থেকে যদি বাংলাদেশের লোক থাকে তারা আসবে, অথবা থার্ড পার্টি কোনো কোম্পানিকে তার ইন্সপেকশনের জন্য পাঠাবে। সো ইন্সপেকশন হবে, ইন্সপেকশন হওয়ার পরে শুধু ইন্সপেকশন প্রসিডিওর নিয়ে একটা সেশন থাকবে। ঠিক, ইন্সপেকশন হওয়ার পরে বায়ার যদি ইন্সপেকশন রিপোর্ট যদি ভালো পায়, বায়ার যদি বলে ওকে, দেন আপনি গুডস কি করতে পারবেন, ফরওয়ার্ডার কাছে পাঠাইতে পারবেন। বায়ার যদি সে অ্যাপ্রুভাল আপনাকে না দেয়, আপনি গুডস ফরওয়ার্ডার কাছে পাঠাইতে পারবেন না, মানে ফরওয়ার্ডার আপনার গুডস অ্যাকসেপ্ট করবে না। ক্লিয়ার? আচ্ছা, সো ফরওয়ার্ডার কাছে আপনি শিপমেন্ট করে দিলেন। সো এই দেখেন এখান থেকে আপনি শিপমেন্ট করলেন এখানে, এরপর প্রতি কাজ কিন্তু এখান থেকে এখানে কেমন হয়ে গেল না, মানে সিরিয়াল উল্টা লাগতেছে না, 1 2 3 4 এরপরে 5 এরপরে 6 আবার এখান থেকেই। ঠিক আছে, এখান থেকে কি কাজ, আমরা যখন ফরওয়ার্ডার কাছে সব গুডসগুলো হ্যান্ড ওভার করলাম, এরপর ফরওয়ার্ডার কি করবে, আমাদের একটা বিএল দিবে, যেটাকে বলা হয় বিল অফ লেডিং। বিল অফ লেডিং যেটাকে আমরা বলি বিএল। কি বলি? বিএল। সো বিএল ইজ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস। বিএল মানে হলো আমরা যে গুডসগুলো ফরওয়ার্ডার কাছে পাঠাই দিলাম তার প্রমাণপত্র। তার কি? প্রমাণপত্র। ঠিক আছে, এটাকে বলে বিল অফ লেডিং। সো এই বিল অফ লেডিংয়ে এখানে উল্লেখ করা থাকে কোন বায়ারের, কোন সাপ্লায়ারের, কোন স্টাইলের কত কার্টুন, কত পিস মাল হ্যান্ডওভার হইল, সেটা সিবিএম কত, কয় তারিখে শিপটা ছেড়ে গেল, কন্টেনার নাম্বার, বিএল এর একটা নাম্বার থাকে, এই সব ইনফরমেশন, এলসি নাম্বার, এই সব ইনফরমেশন কি থাকে ওই ডকুমেন্টসটার মধ্যে থাকে। ঠিক আছে, সো এই ডকুমেন্টসটা কি করতে হয়, ব্যাংকে জমা দিতে হয়। তার সঙ্গে আরও অনেকগুলো ডকুমেন্ট জমা দিতে হয়, সেটা হলো কমার্শিয়াল ইনভয়েস। কি দিতে হয়? কমার্শিয়াল ইনভয়েস। কমার্শিয়াল ইনভয়েস হলো আমরা যত পিস মাল শিপমেন্ট করলাম সেই অত পিস কোয়ান্টিটি এবং সেইটার যে প্রাইস, সেই অনুযায়ী টোটাল ভ্যালু কত আসলো। ঠিক আছে, মেইন হলো সেই ইনফরমেশনটা যে কত ডলারের জন্য আমরা কি করতেছি, মাল শিপমেন্ট করলাম। সেই কমার্শিয়াল ইনভয়েসে বায়ারের নাম, আমাদের নাম, এলসি নাম্বার, ঠিক আছে, তারপর হলো কমার্শিয়াল নাম, ইনভয়েস নাম্বার, এবং আরও অনেক রেফারেন্স দেওয়া থাকে। এরপরে হলো তার সঙ্গে আরেকটি ইনফরমেশন দিতে, ডকুমেন্ট দিতে হয়, সেটাকে বলা হয় প্যাকিং লিস্ট। প্যাকিং লিস্ট নাম শুনছেন? ফ্যাক্টরিতে থাকলে তো প্যাকিং লিস্টের নাম শোনা উচিত। প্যাকিং লিস্ট হলো আমরা যে গুডসগুলো প্যাক করলাম, প্যাকিং লিস্ট নাম শুনেই তো বোঝা যাচ্ছে, প্যাকিংয়ের লিস্ট। আমরা যে গুডসগুলো কি করলাম, প্যাক করলাম এবং কার্টুনের মধ্যে ঢুকাইলাম, সেটা একটা লিস্ট দেওয়া। 1 নম্বর কার্টুনে এই কালারের এই সাইজের এত পিস, সেটার ওয়েট এত, সিবিএম এত। 2 নম্বর কার্টুনে এই কালারের এই সাইজের এত পিস, সেটার ওয়েট এত, সিবিএম এত। এইভাবে করে মনে করেন আপনি যদি 300 কার্টুন শিপমেন্ট করেন, সেই 300 কার্টুনের ডিটেলস ওই প্যাকিং লিস্টে থাকতে হবে। বুঝতে পারছি? মানে যাতে করে বায়ার এই প্যাকিং লিস্ট দেখে এই 300 কার্টুনের কোন কার্টুনের মধ্যে কোন কালারের কোন সাইজের গুডস আছে, সে এই প্যাকিং লিস্ট দেখে বুঝতে পারবে। ফর এক্সাম্পল মনে করেন 199 নাম্বার কার্টুনের মধ্যে ব্ল্যাক কালার, ঠিক আছে, স্মল সাইজের 2 পিস, মিডিয়াম সাইজের 3 পিস, লার্জ সাইজের 2 পিস, এই টোটাল 7 পিস গুডস আছে উদাহরণস্বরূপ। ঠিক আছে, ঠিক তেমনি এটা কোথায় থাকবে, প্যাকিং লিস্টে লেখা থাকবে। সো প্যাকিং লিস্ট দেখে বায়ার বুঝতে পারবে কোন কার্টুনে কোন কোন কালারের কোন কোন সাইজের কত পিস মাল আছে, সেটার ওয়েট কত এবং ওই কার্টুনের সিবিএম কত। টোটাল সিবিএম তো থাকবেই, প্রতিটা কার্টুনের সিবিএম আলাদা করে উল্লেখ করা থাকে। ক্লিয়ার? এটাই কি বলে, প্যাকিং লিস্ট। সো ওই প্যাকিং লিস্টও আপনাকে এই ডকুমেন্টসের মধ্যে দিতে হবে, যাতে করে বায়ার হাতে যখন প্যাকিং লিস্টটা পাবে সে অনুপাতে আপনার কার্টুনগুলো সে মিলাই নিতে পারে, যে প্যাকিং লিস্টে যেভাবে আছে এই কার্টুনে এত পিস, এই কার্টুনে এত পিস, এই কালারে এত ওয়েট, এই কার্টুনে এত সিবিএম, সে গুডসগুলো হাতে পাওয়ার পরে কী করবে, এটার সাথে মিলাই নেবে। ক্লিয়ার?
এরপরে মানে এই 3টে ডকুমেন্টস হলো অবশ্যই আপনাকে দিতে হবে। এর পরবর্তীতে বায়ার যদি আরো কোনো ডকুমেন্টসের কথা উল্লেখ করে দেয় এলসিতে, যে তোমাকে ইন্সপেকশনের অ্যাপ্রুভাল কপি দিতে হবে অথবা আরও এই ডকুমেন্টস দিতে হবে, ঠিক আছে, এক্সপোর্ট ইএক্সপি দিতে হয়, কান্ট্রি অরিজিন দিতে হয়, ঠিক আছে, এরকম আরও অনেক ইনফরমেশন বায়ার কি এলসিতে উল্লেখ করে দিবে যে তোমাকে এই ডকুমেন্টসগুলা পাঠাইতে হবে। এই ডকুমেন্টসগুলো তুমি পাঠাও তাহলেই কি তোমার এলসির পেমেন্ট অ্যাকসেপ্টেবল হবে, কারণ এলসির ক্লোজের মধ্যে উল্লেখ করা থাকবে। সো ওই ডকুমেন্টসগুলো সকলগুলো একত্রে করে আমরা কি করব, মানে সেলার বা ম্যানুফ্যাকচারার বা আমাদের ব্যাংকে জমা দেব। কি করব, আমাদের ব্যাংকে জমা দেব, ঠিক আছে। আমাদের ব্যাংক কি করবে, সেই ডকুমেন্টসগুলো নিয়ে তারা প্রপার ওয়েতে চেক করবে যে সব ঠিক আছে কিনা, যে রিসিভ করবে সে চেক করে এগুলো কি করবে, বাইরের ব্যাংকে পাঠিয়ে দেবে। আমাদের ব্যাংক বাইরের ব্যাংকে ডকুমেন্টসগুলো কি করবে, পাঠিয়ে দিবে। কিসের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে, ঠিক আছে। সো যেই কুরিয়ারের মাধ্যমে পাঠাইলো আমরা ব্যাংকের কাছ থেকে সেই কুরিয়ারের নাম এবং সেই কুরিয়ারের এয়ারওয়েল নাম্বার, ওটা রেফারেন্স নাম্বার, যাতে করে আমরা ট্র্যাক করতে পারি ডকুমেন্টসটা বাইরের ব্যাংকে গিয়া পৌঁছালো কিনা। সেটা কি বলে, এয়ারওয়ে বিল নাম্বার। সো বাইরে কুরিয়ার ব্যাংকের কাছ থেকে আমরা কুরিয়ারের নাম নিব এবং সেই কুরিয়ারের ট্র্যাকিং নাম্বার মানে এয়ারওয়ে বিল নাম্বারটা নিব। সেটা নিয়ে আমরা চেক করে দেখব আমাদের এই ডকুমেন্টসটা বাইরের ব্যাংকে গিয়ে পৌঁছাইলো কিনা। যদি দেখি যে হ্যাঁ বাইরের ব্যাংকে পৌঁছে গেছে, তখন আমরা বায়ারকে কি করব, জানাবো যে আমরা ব্যাংক টু ব্যাংক ডকুমেন্ট যেটা পাঠাইছি আমাদের ব্যাংক থেকে সেটা তোমার ব্যাংকে গিয়ে পৌঁছাইছে। সো সে কি করবে, সে তখন ব্যাংকের সাথে যোগাযোগ করবে যে হ্যাঁ আমার কাছে এসে ব্যাংকে এই ডকুমেন্টস পৌঁছাইছে, এবং ব্যাংক ওই ডকুমেন্টস হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ডকুমেন্টসগুলো কি করবে, বায়ারকে ইনফর্ম করবে যে এই ডকুমেন্টস তোমার নামে আসছে। তখন বায়ার কি করবে, সেই ডকুমেন্টসগুলো নিবে। কারণ হলো আমরা যে শিপমেন্টটা করলাম তার পোর্টে যে মালগুলো আছে সেটাকে সে রিলিজ করতে হলে তার এই ডকুমেন্টসগুলো লাগবে। কি লাগবে, সেই গুডসগুলো যদি সে তার পোর্ট থেকে রিলিজ করার জন্য তার এই ডকুমেন্টসগুলো লাগবে, ঠিক আছে। এই জন্য সে ব্যাংক টু ব্যাংক হয়ে যাওয়া মানে হলো ব্যাংক বুঝে পাইলো যে গুডসগুলো শিপমেন্ট হয়েছে এবং সেই গুডস ঠিকমতো ডকুমেন্টস হয়েছে এবং সেই ডকুমেন্টসগুলো বায়ার কি করলো, অ্যাকসেপ্ট করে গ্রহণ করলো এবং সেটা দিয়ে পরবর্তী সে তার কি করবে, গুডসগুলা ছাড়াই নেবে, ঠিক আছে। এখন ওইটার পেমেন্টের যে টার্ম আছে ঠিক এতদিন পরে সেই পেমেন্ট পাবে, সেই টার্ম অনুযায়ী বায়ারের ব্যাংক কি করবে, আমাদের ব্যাংকে পেমেন্ট পাঠাবে, ঠিক আছে। তার আগে বায়ারের ব্যাংক কি করবে, বায়ারের কাছ থেকে পেমেন্টটা তার ব্যাংকে কি করবে, জমা থাকে। এলসি করার আগে থেকেই তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কি করতে হয়, ব্যাংকে জমা রাখতে হয়। সেখানে ঘাটতি পড়লে বায়ার ব্যাংকে টাকা পেমেন্ট দিবে, ব্যাংক আমাদের ব্যাংকের কাছে পেমেন্ট পাঠাবে, আমাদের ব্যাংক পেমেন্ট পাওয়ার পরে আমাদেরকে পেমেন্ট দিয়ে দিবে। আমাদেরকে মানে হলো সেলার বা ম্যানুফ্যাকচারারকে। ক্লিয়ার? সো এটার স্ক্রিনশট আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে। এই পর্যন্ত ডকুমেন্টস এটা ভালোভাবে ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করার পরে কোথাও যদি মনে হয় যে না বুঝতে পারেন নাই, ঠিক আছে, দেন আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার রিভিউ করব, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এখানেই শেষ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।